এভরিওয়ান। এই মুহূর্তে আমার সাথে আছেন ডক্টর তাহমিনা। She is also now brand ambassador. So congratulations bhaiya for your new achievement. I really appreciate that. So খুব বেশি সময় হয়নি আপনি ডিওকে একাডেমির সাথে আছেন বা এই প্র্যাকটিস গুলোর সাথে আছেন। আমি আপনাকে যদি ছোট করে একটু প্রশ্ন করি, বিং এ ডক্টর, আপনি মেডিসিন জানেন কোন মেডিসিন গুলো খেতে হবে স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশনের ক্ষেত্রে? তো এই ওষুধগুলো আমরা কিন্তু অনেকেই খুব সহজভাবেই ডক্টরের কাছে যাচ্ছি এবং নিয়ে নিচ্ছি, কিন্তু কোয়েশ্চেনটি হচ্ছে মেডিসিন গুলো আমাদের ডিপ্রেশন, এনজাইটি বা স্ট্রেসকে কি আসলেই কমাতে পারে? বাট আজকের টপিকটি আমাদের আসলে একটু ভিন্ন। টপিকটি হচ্ছে যে স্ট্রেস এবং এই এনজাইটি, ডিপ্রেশনটি আসলে শুরু হয় কোন মোমেন্ট থেকে, এবং সেই মোমেন্টটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। হয়তো আমরা সেই সময়টা পার করে চলে আসছি, কিন্তু আমাদের সন্তানরা সেই সময়টি পার করছে। তাহলে আমাদের আসলেই কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সন্তানদের জন্য? বিকজ আমরা হয়তোবা স্ট্রেসের মধ্যে দিয়ে উঠে আসছি, বিভিন্ন রিজন ছিল আমাদের লাইফে, আমরা হয়তো সাপোর্ট পাইনি, কিন্তু এখন আমাদের সাপোর্টের অনেক ওয়ে আছে, যে সাপোর্ট গুলো আমাদেরকে হেল্প করবে শুধু নিজেরাই ভালো থাকতে না, আমাদের সন্তানদেরকেও ভালো রাখতে। সো ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু শেয়ার করবেন why this is important to make a better relation with our child অথবা kids. প্লিজ শেয়ার করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, এবং থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা টপিকে কথা বলতে দেওয়ার জন্য। বাচ্চারা আমাদের আসলে মানে ফার্স্ট প্রায়োরিটি যদি কিছু থাকে, তাহলে আমার মনে হয় আমাদের সন্তানরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমাদের নিজেদের পরে আসলে আমরা বাচ্চাদের কথাই চিন্তা করি সবার আগে। এখন যে সময়, এই সময় ভাইয়া বাবা মা দুজনই ব্যস্ত থাকে। আমাদের সময় আমাদের মায়েরা আমাদের সাথে ছিল, আমাদেরকে সময় দিত। আমরা ওইভাবে মায়ের অভাব, বাবার অভাব বুঝিনি। বাবারা হয়তো দিন শেষে আসতো, মা হচ্ছে সারাদিন থাকতো, কোনো সমস্যা যেটা হোক মার সাথে শেয়ার করতাম। ওরভাবে আমরা স্ট্রেস বুঝিনি। কিন্তু আমাদের বাচ্চারা, ওরা দেখা যায় যে মা বাবা দুজন কাউকেই কাছে পায় না। ওদের একটা বেশিরভাগ সময় কাটে কারো কারো, আমি একটু লাকি যে আমার মেয়ে হয়তো মানে রিলেটিভ পেয়েছে, কিন্তু আমি আমার ফ্রেন্ডদের দেখেছি যাদের বাচ্চা কাজের মানুষের কাছে বড় হচ্ছে, অনেকে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওদের যে স্ট্রেসটা, এইটা বোঝাটা ভাইয়া অনেক বড় একটা ব্যাপার। অনেক সময় মা বাবা এত স্ট্রেস থাকে, অফিস থেকে এসে বাচ্চাকে যে একটু সময় দিবে, ওইটা হয়ে ওঠে না। দেখা যায় যে বাচ্চার সাথে তাদেরও মেজাজ খারাপ থাকে, ইরিটেট থাকে। বাচ্চার সাথে এসে হয়তো বাচ্চা এসে তখন মায়ের কাছে একটু সময় চাইলো, হয়তো বললো যে তুমি এখন একটু যাও, একটু হয়তো একটা মোবাইল দিয়ে বসাই দিল, তুমি এটা নিয়ে থাকো, আমি তোমার সাথে পরে কথা বলছি। হয়তো বাচ্চা আজকে স্কুলে কি হয়েছে মার কাছে বলতে এসেছিল, মা আসছে সাথে সাথে দৌড়ায় আসছে, বা বাবা আসছে সাথে সাথে সে আসছে। কিন্তু সেই উচ্ছ্বাসটা তখন আমাদেরও যেহেতু অনেক চাপ থাকে, দেখা যায় যে আমরাও ওই সময়টা এনজয় করতে পারি না, যে বাচ্চার সাথে সময়টা, বাচ্চাকে একটু সময় দিব, ওকে একটু আদর করবো। তো এই লোনলিনেসটা বাচ্চার মধ্যে আস্তে আস্তে ক্রিয়েট হয়। আমি দেখেছি ভাই, নিজ কাছ থেকে দেখেছি যে আমি যদিও ব্যস্ত থাকতাম, বাসায় থেকেই থাকতাম, আমার বাচ্চা আমার আম্মার কাছে, আমার ভাই বোনের কাছে বড় হয়েছে, কিন্তু প্রথম দিকে আমার কাছে সত্যি অনেক আসতো, কিন্তু এখন আমি ওকে ডেকেও আনতে পারি না। দেখা যায় যে ডাকলে এইদিকে আসো আসো, ও 5 মিনিটের বেশি আমি ওকে রাখতে পারি না, চলে যায়। এখন টিনেজ পাস করছে, এই সময়টা তো আরো বেশি ভালনারেবল। ওদেরকে একটু সময় দেওয়া, ওদের সাথে আসলে কি হচ্ছে, আর কোয়ালিটি টাইম যেটা আমার মনে হয়, আমরা অনেক সময় আমরা ভাবি কি হ্যাঁ বাচ্চাকে টাইম দিয়েছি, বাচ্চার জন্য একটু সময় রাখি, উইকেন্ডে একটু সময় রাখলাম, অথবা ভাবলাম যে আচ্ছা প্রতিদিন বাচ্চার সময়ের সাথে আমি এইটুক সময় পার করব। কিন্তু ওইটুক সময় আমি খুব স্ট্রেসে থাকতাম যে বাচ্চাকে আমার সময় দেওয়া হচ্ছে না। সব জায়গায় ইন্টারনেটে পড়েছি বাচ্চাকে টাইম দিতে হবে। পরে আমি টাইম দিতাম ঠিকই, কিন্তু ওই টাইমটাতে ওর কোনো উপকার হতো বলে আমার মনে হতো না। পরে আমি দেখলাম যে আসলে টাইম বলতে কোয়ালিটি টাইম বলে একটা কথা আছে, যে আমি যদি আধা ঘন্টা সময়ও দেই,
সেটা কোয়ালিটি টাইম হতে হবে। পরে আমি দেখলাম যে না, আসলে আমি কোয়ালিটি টাইম কি জিনিস সেটাই জানতাম না। বাচ্চার সাথে জাস্ট টাইম স্পেন্ড করেছি, ওর সাথে কথা বলিনি, ওর সাথে হয়তো একটু বসছি, ওর কি ভালো লাগে কি কিছুই শুনিনি। আর শেষে শেয়ার করতে রাইট, না করতে ও এখন এমনিতেও কিছু শেয়ার করতে চায় না। আর রাইট। আরেকটা হচ্ছে ভাইয়া ওই যে যেটা আমরা করে ফেলি একসাথে, যদি ওরা দেখা যায় যে অনেক সাথে একসাথে ২-৩ পরিবারের ফ্যামিলি বড় হচ্ছে। আমার ভাইয়ের ফ্যামিলি ছিল, বোনের ফ্যামিলি ছিল। হুম, একসাথে হুম, যদি ওরা হুম। বড় হয়, একজনই ওকে। আই থিংক কি যে আমরা বলে একটু ফেলি হুম, যে, হুম। তুমি হয়েছে। তুমি কিন্তু পিছিয়ে আছো। তুমি কিন্তু আরেকটু ভালো করতে পারতা। ও কিন্তু কম্পেয়ার তোমার চাইতে করাটা, ভালো। অন্যের সাথে কম্পেয়ার করাটা। অন্যের সাথে কম্পেয়ার করাটা এটা আমরা না বুঝে করে ফেলি। কিন্তু আ রাইট, এটা যেটা হয় যে বাচ্চা আসলে হীনমন্যতায় ভোগে এবং এটা ওর ব্রেইনে রাইট, ঢুকে যায় যে আমি মনে হয় কিছু পারি না। সবসময় রাইট, যখন আমরা বিশেষ করে কম্পেয়ার করতে থাকি, তোমার ক্লাসে ওই মেয়েটা পারে, তুমি তো পারলে না। তুমি তো এটা রাইট, পারো না। এইটা আমরা আসলে আমরা হয়তো বুঝতেছি না যে কিন্তু এটা ওর মনে গেঁথে যায় যে আমি মনে হয় পারব না। আমি রাইট, মনে হয় আসলেই পারি না। রাইট। আর হচ্ছে আরেকটা ব্যাপার, ও যে কি নিয়ে কষ্ট পাচ্ছে বা কি নিয়ে ও আসলে চিন্তা করছে, কি নিয়ে এই থট গুলা ওদের সাথে ফ্রেন্ডশিপ না করলে আমার মনে হয় আ আসলে আমরা কখনো জানতেও পারব না। রাইট। এখানে আরেকটি ইম্পোর্টেন্ট বিষয় আসে যে দেখা যায় যে অনেক সময় আমরা স্ট্রেস থেকে স্ট্রেসটা হয়তো আমরা অন্য জায়গা থেকে পাচ্ছি। সেটা কোনো সিচুয়েশন হোক বা কোনো পার্সন থেকে হোক। কিন্তু দেখা যাচ্ছে সেই স্ট্রেসটাকে আমরা সন্তানদের উপরে ছাড়ছি। এটা আরেকটা একটা বড় ইম্পোর্টেন্ট পার্ট মনে হয় যে যখন আমার সন্তান আসলো অ্যাটেনশনের জন্য আমি হয়তো দেখা যাচ্ছে আগে থেকে একটা পেইন আমার ভিতরে ঘুরছে। তো সে আসলো আমি হঠাৎ করে সেটাকে ট্রিগার করে তাকে দেখা যাচ্ছে অনেক বকাঝকা করলাম বা হয়তো তাকে একটা একটা বকা ঝাড়ি দিয়ে দিয়ে দিলাম ফেলি। জি ভাইয়া। বা হয়তো একটা স্ল্যাং শব্দই উচ্চারণ করে ফেললাম। কিন্তু এটা একটা বাচ্চার মধ্যে যে ফিয়ার এবং সেলফ এস্টিম কে ডিস্ট্রয় করছে, যেটা তার ফিউচারকে নষ্ট করে দিচ্ছে। এই জায়গাতে আমরা কিন্তু অনেক প্যারেন্টসই আছি অ্যাওয়ার না। এখানেও একটা ইম্পোর্টেন্ট পার্ট থাকে যে আমাদের আসলে এই জায়গাগুলোতে একটু অ্যাটেনশন দিতে হবে। এখানে আরেকটি কমপ্লেইন অনেক প্যারেন্টস এর থেকেই থাকে যে এটাকে আপনি কিভাবে দেখেন যে আমার লাইফ নিয়ে তো আমি হ্যাপি না। ওকে, সো ওরা ছোট মানুষ, ওদেরকে আমার এত কিছু বলতে হবে বুঝাতে হবে কেন, ওরা কেন বুঝে না? একদিকে বলছি ছোট মানুষ, ওকে, আরেকদিকে বলছি তারা কেন বুঝে না। আবার বুঝে না। অনেক ফ্যামিলিতে দেখা যায় এরকম ভাবেও বলে যে তুমি টিনেজে চলে আসছো, সরি টু সে, খুবই বাজে একটি শব্দ হয় এটা, যে আমাদের অনেক ফ্যামিলিতে কিন্তু এই প্র্যাকটিসটা আমি শুনেছি, এরকম অনেকেই বলে যে তোমার তো এখন বিয়ের বয়স হয়ে গেছে, ওকে, তুমি কেন এত কথা, তুমি এত কথা বলতে হবে, সব করতে পারো, সবকিছু মনে থাকে, পড়ার সময় কেন তুমি টাইম দাও না, পড়ার সময় কেন তুমি কনসেন্ট্রেশন অ্যাটেনশন দাও না? এটা মানে সব তো ফ্যামিলিতে বলে না ভাই। এটা সব হয়তো গ্রামে এটা বলতে পারে। এটা এটা সব ফ্যামিলি বলিনি, আমি বলেছি এখনো অনেক ফ্যামিলিতে প্র্যাকটিস হয় এটা। হ্যাঁ, হুম। তো এটা কত ভয়াবহ একটি প্র্যাকটিস, আমরা সন্তানদেরকে আসলে কি দিচ্ছি? আচ্ছা, এই জায়গাতে যদি আমি আমাকে দাঁড় করাই, ওকে, এবং আমার প্যারেন্ট যদি আমাকে এভাবে করে বলে অ্যাজ এ এইজ অফ লাইক সে 10, 12, 13 বা 14, 15 হোয়াট এভার, ওকে, এই সময়টাতে যদি এরকম একটি মেসেজ আমরা শুনি, ওকে, এটা স্বাভাবিকভাবে কিন্তু তার ভিতরের এক্সকিউজ মি, ভিতরের ড্রিম গুলোকে কিন্তু নষ্ট করে দিচ্ছে এবং হ্যাঁ। তার কম্পেয়ার ভিতরে টু মাইসেলফ আমি বুঝতে পারি ভাইয়া এটা। এক্স্যাক্টলি। সো এটা আসলেই কতটা ভয়াবহ, এবং অনেক ক্ষেত্রে থাকে যে আমরা অনেক স্ল্যাং বলে ফেলছি, হয়তো বলছি ফান করে বলেছি, বাট ফান করেও যে ভুলটা আমরা করছি সেই ভুলটা কিন্তু আমার সন্তান শিখছে এবং সে তার লাইফেও কিন্তু সেই জিনিসটা অ্যাপ্লাই করবে। তাহলে ভাইয়া আমি শুধু স্ট্রেস স্ল্যাং না, থেকে অনেকে হয়তো স্ল্যাং ইউজ করে না কিন্তু একটা ঝাড়ি দিল যে সরো এখান থেকে। তুমি এখন যাও। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি, এইটাও এক্স্যাক্টলি। সো এটা কি হচ্ছে যে আমি নিজেই স্ট্রেসে আছি, একই জিনিস আমি আমার সন্তানের মধ্যে প্রিন্ট করে দিচ্ছি যেন সেও তার লাইফে একই জিনিস প্র্যাকটিস ভাই করে। একটা পয়েন্ট মিস হয়েছে। আরেকটা পয়েন্ট এড রাইট, করতে যাচ্ছি। রাইট। আমরা বাবা-মায়েরা এখন আসলে দেখা যায় ২ জনই যেহেতু অনেক সময় চাকরি করে, দুজনেরই হুম, মেজাজ মর্জি খারাপ থাকে। বাসায় আসলো কোনো একটা ইস্যু নিয়ে রাইট, ঝগড়া হলো।
এই ঝগড়াটা আমরা এইটুক করি না যে বাচ্চার সামনে করব না, আমরা বাচ্চার সামনেই ঝগড়া শুরু করি। এবং রাইট। বাচ্চা যখন এটা নোটিস করে যে বাবা মা আসলে তো প্রায় প্রতিদিনই ঝগড়া করছে, এইটা ওদের মানে ছোট মনে কিছু একটা প্রভাব ফেলে, ওদের একটা ইনসিকিউরিটি কাজ করে। এবং এটা ভাই আমি শুধু আমার ক্ষেত্রে না, আমি কয়েকটা জায়গায় দেখেছি, আমার কয়েকটা ফ্রেন্ড শেয়ার করেছে যে ওর 2 বাচ্চা, ওর হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করতো। আমি অনেকবার বলেছি তোমরা চেষ্টা করো যে ওদের সামনে ঝগড়া না করতে। 2টা ছোট ছোট বাচ্চা ভাইয়া, সেই বাচ্চাগুলা মানে দেখা যায় মাকে বলতেছে আহ আমার এখানে আসছে, বলতেছে যে আমি চলে যাবো, ওর মা চলে যেতে যাচ্ছে, বলছে না আমি এখন যাবো না, বলছে না না আব্বু চলে আসবে চলো, বলছে আব্বু তো রাতে দেরি করে আসছে, আমিও দেরি করে যাবো। হ্যাঁ, মানে একদম ছোট বাচ্চা 3-4 বছর। হ্যাঁ, তো ওরা যে এই ঝগড়াগুলা ওরা মানে নেগেটিভলি নেয় এবং এটা ওদের ইনসিকিউরিটিটা অনেক বাড়িয়ে দেয়, আমার যেটা মনে হয়। রাইট, রাইট, রাইট। সো এটা সহজ হবে যদি নিজেদেরকে আমরা লার্নিং এর মধ্যে রাখি, প্র্যাকটিসের মধ্যে রাখি, এবং এটা আসলে ওয়ান সাইড থেকে খুব চ্যালেঞ্জ হয় যদি দুজনেরই একই প্র্যাকটিস থাকে। আমরা যদি একটু হ্যাপি প্র্যাকটিস করতে পারি, হ্যাপিনেস আমাদের প্রোডাক্টিভিটিকে বাড়ায়। স্টাডি প্রুফ করেছে, একজন ডক্টর, আপনি একজন ডক্টর, তো একজন হ্যাপি ডক্টর সে ভালো ডায়াগনোস করতে পারে, একজন ভালো হ্যাপি স্টুডেন্ট সে ভালো রেজাল্ট প্রডিউস করতে পারে, একজন ভালো পারফর্মার সে ভালো পারফর্ম করতে পারে। সো হ্যাপিনেস হচ্ছে কি নাম্বার ওয়ান প্রোডাক্টিভিটি। অ্যান্ড হ্যাপিনেস যতদিন আমরা অন্যের মাঝে অন্য কিছুতে খুঁজে বেড়াবো, লাইক সে শপিং করে, লাইক হয়তো কারোর সাথে গসিপ করে, হয়তো কোথাও ট্রাভেল করে, আমরা হয়তো ভাবছি অমুক জায়গায় গেলে আমি হ্যাপি হব, অমুক জায়গায় গেলে হয়তো আমার এটা হবে, ওইটা করলে আমার হ্যাপি হবে। আসলে হ্যাপিনেসটা বাহিরে না, এটা উইদিন। ভিতরটাকে যখন আমরা কাম রিল্যাক্স করতে পারবো, সেটা তখন সহজ হবে। এবং আমরা অনেক ক্ষেত্রে হয় কি যে একটা স্টেটমেন্ট দিয়ে দিই, আমার এই সিচুয়েশনস আমি পারবো না। বাট এটাই কিন্তু আমাদের একটি বড় প্রতিবন্ধকতা, কারণ গড আমাদেরকে ফ্রি করে সৃষ্টি করেননি। আমরা অল হিউম্যান বিং, ওকে? আমরা ভাইয়া মুভেবল, আমরা বিওকে মুভ থেকে করতে। একটা জিনিস শিখেছি যে আগে নিজেকে কাম হতে হবে, নিজেকে গ্রাউন্ডেড হতে হবে। আমি যখন নিজে কাম হব, নিজেকে যখন আমি আসলে গ্রাউন্ডেড করতে পারবো, তখনই আমি আরেকজনকে সেটা দিতে পারবো। আমি নিজেই যদি ভাইয়া স্ট্রেস থাকি, আমি নিজেই যদি আমার কোনো ব্যালেন্স না থাকে লাইফে, আমি বাচ্চাকে কি দিব, ফ্যামিলিকে কি দিব? ট্রু, ট্রু, ট্রু। তো আপনি কি রেকমেন্ড করেন যারা এরকম সিচুয়েশনে আছেন সবারই এই ধরনের ফিলিং গুলো নেওয়া উচিত রাদার আমি দ্যান হাইলি মেডিসিন? রিকমেন্ড ভাইয়া করি, আমি হাইলি রিকমেন্ড করি ভাইয়া, ওকে, কারণ ওকে, এটা থ্যাংক ইউ সবার ভাইয়া। দরকার আছে। রাইট, গ্রাউন্ডেড হওয়া, কামনেস ধরে রাখা, ইমোশনালি ইমোশনাল ফিটনেসটা সবার দরকার ভাই, আমার যেটা মনে হয়। রাইট, 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 রাইট। খুব প্রয়োজন আমাদের এই বিষয়গুলো। অ্যাকচুয়ালি ফিজিক্যাল মেডিসিন আমাদের এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট আনবে না, যেহেতু এটা ইন্টারনাল পার্ট। সো আপনাকে লার্ন করতে হবে, সেগুলো চর্চায় আনতে হবে, এবং আপনাকে আপনার দায়িত্বটুকু নিতে হবে। পৃথিবী আপনাকে হয়তো বিভিন্ন কিছু দিবে, হার্ড টাইম দিচ্ছে, হয়তো চ্যালেঞ্জ দিচ্ছে, কিন্তু পৃথিবীতে হ্যাপিনেসও আছে, পৃথিবীতে ব্লেসিংসও আছে, গডের অ্যাবান্ডেন্সও আছে। সেগুলো দেখতে হলে নিজেকে ট্রেন করতে হবে। আমরা হয়তো সোশ্যাল মিডিয়া থেকে কোনো একটা মেসেজ পেয়ে ইন্সপায়ার্ড হয়ে হয়তো শেয়ার করছি কাউকে, অথবা আমি আমার ওয়ালে শেয়ার করে দিচ্ছি, আমরা মনে করছি এটাই আমার দায়িত্ব, শেষ। কিন্তু এর পরেও যে আরো ওয়ার্ক থাকে, ওইগুলো আমরা যদি একটু শিখতে পারি, তখনই অনেক বিউটিফুল হবে। So, Dr. Humayra Parveen Bhaiya, I really appreciate for your time. ডক্টর And তাহমিনা আক্তার ভাইয়া। sorry, I'm really sorry. ডক্টর তাহমিনা ভাইয়া, ওকে। সো ডক্টর হুমায়রা পারভীন ভাইয়াও আমার সাথে একটু আগে সেশনে ছিলেন, সো যার কারণে চলে আসছে। সো ডক্টর তাহমিনা ভাইয়া, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট ফর ইউর টাইম। সো এই যে আমাদের আসলে সত্যিকার অর্থেই যে আমরা আসলে আমাদের সন্তানদের জন্যই কিন্তু অনেক কিছু করছি। দেখা যায় যে স্পাউসকে মানে হাজবেন্ডকে জিজ্ঞেস করলে ফ্যামিলির জন্য করছি, ওয়াইফকে জিজ্ঞেস করলে হ্যাঁ আমি ফ্যামিলির জন্য করছি। আমরা সবাই ফ্যামিলির জন্যই করছি। তো ফ্যামিলির জন্য যেহেতু করছি, আমরা যদি নিজেরা হ্যাপি থাকি, ভালো থাকি, অটোমেটিক্যালি সেটা রিফ্লেক্ট করবে আমাদের ফ্যামিলির মাঝে। থ্যাংক ইউ যারা এই ভিডিওটি দেখেছেন, অ্যান্ড থ্যাংক ইউ তামিনা ভাইয়া আপনার সময়ের জন্য, থ্যাংক ইউ এভরিওয়ান আপনাদের সময়ের জন্য। So, আমরা এরকম আরো অনেক নিউ ফেস আমাদের আসবে, যাদের সাথে আমরা কথা বলবো এবং আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করবো, ছোট ছোট ভাইয়া এরকম আপনাকে কিছু অসংখ্য ধন্যবাদ এভাবে সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, বিওকে কে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, গড ব্লেস ইউ। অ্যাকচুয়ালি আমি বলতে পারি এটি আমার একটি লাইফ মিশন এখন, যে হেল্প করে যাওয়া, এভাবেই অনেকের মাঝে ইম্প্যাক্ট দেওয়া।
আসলে জীবনটা কিন্তু খুব ছোট। আমরা যদি একটু জীবনের সাথে কম্পেয়ার করি, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে কয়টি 10 বছর আসলে আমরা আমাদের লাইফে পাই। ৫ টি ৭ টি এভাবে খুব কখনো ভেবে বেশি। দেখিনি ভাইয়া। এইটা চিন্তা করে আমার অন্যরকম লাগছে। আমি আজকে এটা ওয়ার্ক করব। রাইট, রাইট। সো বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 70 বা 72, 35 এর মধ্যে। যদিও আমি জানি না 70 আসলেই যায় কিনা, যে স্ট্রেসের মধ্যে দিয়ে আমরা সবাই যাই। তো স্ট্রেস আমাদের কিন্তু বায়োলজিক্যাল এইজকে কিন্তু উইক করে দেয়, বিকজ আমাদের বডিকে উইক করে দিচ্ছে, মানেই আমাদের লাইফ এজিং প্রসেসটা লং টার্ম। ফাস্টার করে। রাইট। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত নিজেদেরকে ইম্পর্টেন্স দেওয়া, প্রায়োরিটি দেওয়া। সো 60 যদি আমাদের 60-10 ইয়ার যদি আমরা আমাদের লাইফে পাই, তাহলে হয়তো 3-4টি অলরেডি গন। সে 3-4টি যদি গন, অনেকের 4-5টিও গন। সো হয়তো হাতে আর তার 1-2টি 10 ইয়ার্স। আমরা যেন এটিকে বিউটিফুল করতে পারি, ভালো করতে পারি এবং নিজেদেরকে উঠিয়ে আনতে পারি। কেননা আমরা তো সময় হয়তো শেষ, কিন্তু আমরা এটলিস্ট যেন একটি এক্সাম্পল রেখে যেতে পারি আমাদের সন্তানদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া, দেখা হবে আপনার সাথে, এবং থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেকেই আপনাদের সময় দেওয়ার জন্য।